হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ই বেঙ্গল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা জেনারেল সায়েন্সের পিরিয়ডিক টেবিল নিয়ে পড়ব। আমরা এখানে মূলত ওয়ান লিনিয়ার হিসেবেই পড়ব। আশা করা যায় এই ভিডিওটা তোমাদের আপকামিং বিভিন্ন এক্সামে যথেষ্ট হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, আধুনিক পর্যায় সারণীর বা পর্যায় সূত্রের প্রবক্তা কে? আধুনিক পর্যায় সূত্রের প্রবক্তা হলেন বিজ্ঞানী মোজলে। পর্যায় সারণীর জনক কাকে বলা হয়? পর্যায় সারণীর জনক হলেন মেন্ডেলিভ। আধুনিক পর্যায় সারণীতে কতগুলো পর্যায় রয়েছে? আধুনিক পর্যায় সারণীর অনুভূমিক সারিগুলোকে আমরা পর্যায় বলে থাকি। তাহলে আধুনিক পর্যায় সারণীতে 7টি পর্যায় রয়েছে। আর উলম্ব সারিগুলোকে আমরা শ্রেণী বলে থাকি। আধুনিক পর্যায় সারণীতে কতগুলো শ্রেণী রয়েছে? উত্তর হয়ে যাবে 18টি। আধুনিক পর্যায় সারণীতে অনুভূমিক সারিগুলোকে কি বলা হয়? এক্ষুনি বলা হলো পিরিয়ড বা পর্যায়। চতুর্থ পর্যায়ে সন্ধিগত মৌলের সংখ্যা কতগুলি? চতুর্থ পর্যায়ে সন্ধিগত মৌলের সংখ্যা হলো 10টি। আধুনিক পর্যায় সারণীতে উলম্ব সারিগুলোকে কি বলা হয়? উলম্ব সারিগুলোকে গ্রুপ বা শ্রেণী বলা হয়। পর্যায় সারণীতে একই গ্রুপে থাকা মৌলগুলির কোন সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? এদের সর্ববহিস্থ কক্ষে সমসংখ্যক ইলেকট্রন থাকে, বা আমরা বলতে পারি ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা একই। জিরো গ্রুপে কোন মৌলগুলোকে রাখা হয়েছে? উত্তর হয়ে যাবে নিষ্ক্রিয় গ্যাস। যখন পর্যায় সারণীর দীর্ঘ রূপটি আবিষ্কৃত হয়নি, মেন্ডেলিভের পর্যায় সারণীতে 0 নম্বর গ্রুপে নিষ্ক্রিয় গ্যাসগুলিকে রাখা হয়েছিল। মৌলগুলোকে প্রথম শ্রেণীবিভক্ত করেছিলেন কোন বিজ্ঞানী? উত্তর হয়ে যাবে মেন্ডেলিভ। আধুনিক পর্যায় সারণীতে মৌলের শ্রেণীবিভাগ যে সূত্রের উপর ভিত্তি করে করা হয় তা হলো ডি ব্রগলি সূত্র। হ্যালোজেন মৌলগুলোকে কোন ব্লকে রাখা হয়েছে? হ্যালোজেন মৌলগুলোকে পি ব্লকে রাখা হয়েছে। আমরা জানি পিরিয়ডিক টেবিলের বাঁ দিকে থাকে এস ব্লক, ডান দিকে থাকে পি ব্লক। সন্ধিগত মৌলগুলোকে কোন ব্লকে রাখা হয়েছে? সন্ধিগত মৌলগুলোকে ডি ব্লকে রাখা হয়েছে। এস আর পি ব্লকের মাঝখানে থাকে ডি ব্লক। পর্যায় সারণীর ডান দিকের মৌলগুলো কি? ডান দিকের মৌলগুলি হলো অধাতু আর বাঁ দিকের মৌলগুলি হলো ধাতু। পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে কতগুলো মৌল রয়েছে? উত্তর হয়ে যাবে 8টি। প্রথম পর্যায়ে কটি রয়েছে? 2টি, হাইড্রোজেন আর হিলিয়াম। তারপরে রয়েছে 8টি। বিরল মৃত্তিকা মৌলগুলির প্রথম মৌল কোনটি? উত্তর হয়ে যাবে সিরিয়াম। বিরল মৃত্তিকা মৌল মানে ল্যান্থেনাইটস। নিউল্যান্ডের অষ্টক সূত্রের সারণীর শেষ মৌল কোনটি? উত্তর হয়ে যাবে থোরিয়াম। মেন্ডেলিভের পর্যায় সারণীতে মৌলগুলোকে কিসের ভিত্তিতে সাজানো হয়েছিল? উত্তর হয়ে যাবে ভর সংখ্যা বা অ্যাটমিক মাস। আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলোকে কিসের ভিত্তিতে সাজানো হয়েছে? উত্তর ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যার ভিত্তিতে। পর্যায় সারণীর দীর্ঘরূপটি তৈরি করা হয়েছে পরমাণু ক্রমাঙ্কের ওপর ভিত্তি করে বা পারমাণবিক সংখ্যা। আধুনিক পর্যায় সারণী তৈরি করা হয়েছিল পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যার ওপর ভিত্তি করে। পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যার তাৎপর্য জানা যায় কোন পরীক্ষা দ্বারা? উত্তর হয়ে যাবে মোজলের এক্স রশ্মি পরীক্ষা দ্বারা। একই পর্যায়ে থাকা মৌলগুলির কোন ধর্ম একই থাকে? উত্তর হয়ে যাবে কক্ষ সংখ্যা বা নাম্বার অফ শেল। ক্লোরিন, ফ্লোরিন, অক্সিজেন, সোডিয়াম এদের মধ্যে সবথেকে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? উত্তর হয়ে যাবে ফ্লোরিন। এমনি পর্যায় সারণীতে সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হলো কি? ফ্লোরিন। Mg2+ সোডিয়াম প্লাস ফ্লোরিন মাইনাস হবে এখানে। অ্যালুমিনিয়াম 3+ এদের মধ্যে সাইজ সবথেকে ছোট কোনটি? অ্যালুমিনিয়াম 3+। দেখো এরা সকলেই সমসংখ্যক ইলেকট্রন রয়েছে এদের সর্ববহিস্থ কক্ষে, অর্থাৎ এরা সম ইলেকট্রনিক। সম ইলেকট্রনিক মৌলগুলোর ক্ষেত্রে অ্যানায়নের সাইজ বড় হয়, ক্যাটায়নের সাইজ ছোট হয়। কারণ কি? অ্যানায়নের ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রন যোগ হয়। সর্ববহিস্থ কক্ষে থাকা ইলেকট্রনগুলি নতুন আগত ইলেকট্রনগুলোকে রিপালশন করতে থাকে, ফলে সাইজ বড় হতে থাকে। আবার ক্যাটায়নগুলোর ক্ষেত্রে কি হয়?
নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বেশি হয় আর সর্ববহিস্থ এবং মৌলটির ইলেকট্রন সংখ্যা কম হয়। যেহেতু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বেশি হয়, সে বেশি পরিমাণ আকর্ষণ বল দ্বারা ইলেকট্রনগুলোকে ধরে রাখার চেষ্টা করে, ফলে কি হয়, সাইজ ছোট হয়ে যায়। আবার ক্যাটায়নগুলোর মধ্যে যার চার্জ বেশি হয় তার সাইজ আরও ছোট হয়, কারণ কি, সে আরও বেশি পরিমাণ আকর্ষণ বল দ্বারা ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে রাখে। সোডিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম, সিজিয়ামকে ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজালে তাদের ক্রম কী হবে? উত্তর হয়ে যাবে সোডিয়াম, সোডিয়ামের থেকে বেশি পটাশিয়াম, পটাশিয়ামের থেকে বেশি রুবিডিয়াম, রুবিডিয়ামের থেকে বেশি সিজিয়াম। কারণ কি, আমরা জানি পর্যায় সারণীতে ওপর থেকে নিচে গেলে আকার বাড়তে থাকে, রেডিয়াস বাড়তে থাকে। বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, এদের মধ্যে আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়নন বিভব সর্বোচ্চ কার? উত্তর হয়ে যাবে নাইট্রোজেন। লিথিয়াম, বোরন, নিয়ন, ফ্লোরিন, এদের মধ্যে সর্বোচ্চ আয়নন বিভব কার দেখা যায়? উত্তর হয়ে যাবে নিয়ন। ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা বেশি। এর কারণ হলো ক্লোরিনের অপেক্ষাকৃত বড় আকার। ক্লোরিনের সাইজ ছোট হয়, তাহলে যখন এমনি তার ইলেকট্রনগুলোর মধ্যে রিপালশন কাজ করে, যখন আবার একটি নতুন ইলেকট্রন আসে তখন কি হয়, সে আরও বেশি পরিমাণ রিপালশন করতে থাকে। সে চাইবে না তার সর্বপরিস্থ কক্ষে আরও একটি নতুন ইলেকট্রন আসুক। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে যেহেতু আকার অপেক্ষাকৃত বেশি ফ্লোরিন অপেক্ষা, সেক্ষেত্রে রিপালশনটা কম হয়। নিউল্যান্ডের অষ্টক সূত্র অনুযায়ী প্রকৃতিতে কতগুলো মৌল রয়েছে? উত্তর হয়ে যাবে 56টি। সেলেনিয়াম, আর্সেনিক, আয়োডিন, আর্গন, এদের মধ্যে কার ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন? উত্তর হয়ে যাবে আর্গন। আর্গন হলো নিষ্ক্রিয় গ্যাস মৌল। এর সর্ববহিস্থ কক্ষে 18টি ইলেকট্রন রয়েছে, 8টি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ অষ্টক পূর্তি রয়েছে। তাই সে আর চায় না তার মধ্যে আর নতুন কোনো ইলেকট্রন আসুক, অর্থাৎ ইলেকট্রন আসক্তি তার সব থেকে কম হয়। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এদের প্রথম আয়নন বিভব এর ক্রম হলো, এক্ষেত্রে উত্তর হয়ে যাবে সোডিয়াম, সোডিয়ামের থেকে বেশি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের সবার থেকে বেশি, তারপর অ্যালুমিনিয়ামের আবার কমে যাবে, আবার সিলিকনের বেড়ে যাবে। পর্যায় সারণীতে সর্বনিম্ন গলনাঙ্ক দেখা যায় কোন মৌলের? উত্তর হয়ে যাবে হিলিয়াম। বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, লিথিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন, সিলিকন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এদের মধ্যে কর্ণ সম্পর্ক দেখা যায় না কোন জোড়াটির ক্ষেত্রে? কর্ণ সম্পর্ক দেখা যায়, কর্ণ সম্পর্ক কি? কোনো একটি পর্যায়ের একটি মৌল পরের পর্যায়ের তার পাশের শ্রেণীর মৌলের মধ্যে কর্ণ সম্পর্ক দেখায়। এক্ষেত্রে কর্ণ সম্পর্ক দেখাবে না সোডিয়াম, ম্যাগনেসিয়াম, কারণ এরা পরপর রয়েছে। দেখো, এই মৌলটি এই মৌলের সঙ্গে কর্ণ সম্পর্ক দেখাবে, আবার এই মৌলটি এই মৌলের সঙ্গে কর্ণ সম্পর্ক দেখাবে, ডায়াগোনাল রিলেশনশিপ। কিন্তু সোডিয়াম, ম্যাগনেসিয়াম পরপর রয়েছে, তাই এরা কোনো কর্ণ সম্পর্ক দেখাবে না। ব্রোমিন, গ্যালিয়াম, ফ্রান্সিয়াম, ক্যালসিয়াম, এদের মধ্যে কোনটি তরল নেয়? উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম। বাকিগুলো সাধারণ তাপমাত্রায় প্রকৃতিতে তরল হয়। কপার, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, এদের মধ্যে সর্বোচ্চ পরিবাহিতা কার দেখা যায়? উত্তর হয়ে যাবে কপার। 2, 10, 18, 36, 54, 86 পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলগুলি কি? হলো নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস। অ্যালুমিনিয়ামের সাথে কর্ণ সম্পর্কযুক্ত অন্য মৌলটি হলো বেরিলিয়াম। দ্বিতীয় পর্যায়ে রয়েছে বেরিলিয়াম আর তৃতীয় পর্যায়ে রয়েছে অ্যালুমিনিয়াম। বেরিলিয়াম 2 নম্বর শ্রেণীতে রয়েছে আর অ্যালুমিনিয়াম তৃতীয় শ্রেণীতে রয়েছে। পর্যায় সারণীতে বাম থেকে ডান দিকে গেলে তড়িৎ শক্তি কী রূপে পরিবর্তিত হয়? উত্তর হয়ে যাবে বৃদ্ধি পায়।
সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এদের মধ্যে সবচেয়ে সক্রিয় মৌল কোনটি? উত্তর হয়ে যাবে সিজিয়াম। ফ্লোরিন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন এদের মধ্যে সবচেয়ে সক্রিয় অধাতু কোনটি? উত্তর হয়ে যাবে ফ্লোরিন। পর্যায় সারণীতে ল্যান্থেনাইট মৌলের সংখ্যা কটি? 14টি। কোনো একটি মৌলের যোজ্যতা নির্ভর করে মৌলের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যার ওপর। আর্গন, বেরিয়াম, সিজিয়াম, অক্সিজেনের মধ্যে কার আয়নন বিভব সব থেকে বেশি? উত্তর হয়ে যাবে আর্গন। আয়রন বা এফি, মলিবডেনাম, এইচজি বা পারদ আর অসমিয়াম এদের মধ্যে কার ঘনত্ব সব থেকে বেশি? উত্তর হয়ে যাবে অসমিয়াম। ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, মার্কারি, ভ্যানাডিয়াম এদের মধ্যে তরল সন্ধিগত মৌল কোনটি? উত্তর হয়ে যাবে মার্কারি বা পারদ। নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন, ফ্লোরিন এদের মধ্যে সর্বোচ্চ আয়নন বিভব কার? উত্তর হয়ে যাবে ফ্লোরিন। ডি ব্লক মৌলগুলোকে কি বলা হয়? ডি ব্লক মৌলগুলোকে সন্ধিগত মৌল বলা হয়। সিজিয়াম কোন ব্লকের মৌল? উত্তর হয়ে যাবে এ ব্লক মৌল। পিবিও, NiO2, Al2O3, Fe3O4 অর্থাৎ lead অক্সাইড, নিকেল অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, আয়রন অক্সাইড এদের মধ্যে নন স্টয়চিওমেট্রিক কম্পাউন্ড হলো আয়রন অক্সাইড Fe3O4। C4- N3- O2- F-। দেখো এরা হচ্ছে সম ইলেকট্রনিক। এদের মধ্যে কার আকার সব থেকে বড়? উত্তর হয়ে যাবে C4-। এটা ভুল আছে, এটা উত্তর হয়ে যাবে C4-। সম ইলেকট্রনিক অ্যানায়নগুলির মধ্যে যার চার্জ বেশি তার আকার বড় হয়, কারণ বাইরের কক্ষে আরও যখন ইলেকট্রন যুক্ত হতে থাকে তখন তাদের মধ্যে রিপালশন আরও বেড়ে যায়। যত রিপালশন বাড়তে থাকে আকার তত বাড়তে থাকে। নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন এদের মধ্যে ইলেকট্রন আসক্তি শূন্য কার? উত্তর হয়ে যাবে নিয়ন। কারণ কি? নিয়নের বাইরের কক্ষে 8টি ইলেকট্রন রয়েছে, ভ্যালেন্সিয়াল ফুলফিল্ড আছে, তাই এর ইলেকট্রন আসক্তি শূন্য। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন আসক্তি কার? উত্তর হয়ে যাবে ক্লোরিন। আধুনিক পর্যায় সারণীতে পঞ্চম পর্যায়ে কতগুলো মৌল রয়েছে? উত্তর হয়ে যাবে 18টি। পর্যায় সারণীতে সন্ধিগত মৌলের সংখ্যা কতগুলি? উত্তর হয়ে যাবে 38টি। পর্যায় সারণীতে অভ্যন্তরীণ সন্ধিগত মৌলের সংখ্যা কতগুলি? উত্তর হয়ে যাবে 28টি। পর্যায় সারণীতে ক্ষার ধাতুর সংখ্যা কতগুলি? 6টি। কার্বন ডাই অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, লিথিয়াম অক্সাইড, নাইট্রাস অক্সাইড এদের মধ্যে উভধর্মী অক্সাইড কোনটি? উত্তর হয়ে যাবে অ্যালুমিনিয়াম অক্সাইড। উভধর্মী মানে যার মধ্যে ধাতু অধাতু উভয় ধর্মই বর্তমান রয়েছে। পর্যায় সারণীর শ্রেণী বরাবর ওপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতার কী রূপ পরিবর্তন হয়? তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। আবরণী ক্ষমতার সঠিক ক্রম কি? আবরণী ক্ষমতার সঠিক ক্রম হলো সবথেকে বেশি আবরণী ক্ষমতা রয়েছে এস অরবিটালে, তারপরে পি অরবিটাল, তারপর ডি অরবিটাল, তারপরে এফ অরবিটাল। কোনো একটি গ্রুপের ওপর থেকে নিচে গেলে কোন ধর্ম অপরিবর্তিত থাকে? উত্তর হয়ে যাবে কি? যোজ্যতা অপরিবর্তিত থাকে। পর্যায় সারণীর সব থেকে হালকা মৌল কোনটি? উত্তর হয়ে যাবে হাইড্রোজেন। কারণ কি? হাইড্রোজেনে কোনো নিউট্রন নেই, কেবলমাত্র একটি প্রোটন রয়েছে। কোনো মৌলের ইলেকট্রনগুলিকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে কি বলা হয়? তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন নেগেটিভিটি এটা হবে, ইলেকট্রন নেগেটিভিটি। যখন কোনো ইলেকট্রন যোজ্যতা কক্ষে যুক্ত হয় তখন তার শক্তি নির্গত হয়। মৌলের ভৌত ধর্ম নির্ভর করে মৌলের আকারের ওপর। অন্তর্বর্তী ইলেকট্রন দ্বারা যোজ্যতা কক্ষের ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ বল কমে যাওয়ার প্রধান কারণ কি? আবরণী ক্ষমতা বা শিল্ডিং এফেক্ট। পরিবর্তনশীল যোজ্যতা কোন মৌলের ক্ষেত্রে দেখা যায়? উত্তর হয়ে যাবে সন্ধিগত মৌল। বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের নাম অনুসারে রাখা মৌলের পারমাণবিক সংখ্যা কত? উত্তর হয়ে যাবে 99।
আমেরিকার নাম অনুসারে রাখা মৌলের নাম হলো আমেরিকাম। এর পারমাণবিক সংখ্যা কত? 95। পর্যায় সারণীর একই গ্রুপে যতই নিচের দিকে যাওয়া যায় পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ কী রূপে পরিবর্তিত হয়? ব্যাসার্ধ বাড়তে থাকে। গলনাঙ্ক, পরমাণুর ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা, জারণ বিজারণ এদের মধ্যে কোনটি মৌলের পর্যায়গত ধর্ম নয়? উত্তর হয়ে যাবে গলনাঙ্ক। নিষ্ক্রিয় মৌলগুলোকে পর্যায় সারণীর কোন শ্রেণীতে রাখা হয়েছে? উত্তর হয়ে যাবে 18 নম্বর শ্রেণী। আর মেন্ডেলিভের পর্যায় সারণী বললে হয়ে যাবে কি 0 নম্বর শ্রেণী। ত্রয়ী সূত্রের প্রবর্তককে? ত্রয়ী সূত্রের প্রবর্তক বিজ্ঞানী ডোবেরিনান। অষ্টক সূত্রের প্রবর্তক বিজ্ঞানী নিউল্যান্ড। মেন্ডেলিভের পর্যায় সারণীর শেষ মৌল কি ছিল? উত্তর হয়ে যাবে ইউরেনিয়াম। পর্যায় সারণীর নবীনতম মৌল কোনটি? অগ্নেশন। পর্যায় সারণীতে এমন কতগুলো মৌল রয়েছে যেগুলোকে সিঙ্গেল অ্যালফাবেট যেমন বি ফর বোরন, সি ফর কার্বন, এন ফর নাইট্রোজেন দিয়ে প্রকাশ করা যায়? উত্তর হয়ে যাবে 14টি। পর্যায় সারণীতে কততম গ্রুপটি হ্যালোজেন নামে পরিচিত? গ্রুপ 17। নিকোজেন মৌলগুলি পর্যায় সারণীতে কোথায় রয়েছে? 15 নম্বর শ্রেণীতে। গ্রুপ 16 এলিমেন্টগুলোকে কি বলা হয়? চ্যালকোজেন। এদেরকে চ্যালকোজেন বলার কারণ এরা হচ্ছে আকরিক তৈরি করে। আর নিকোজেন মানে কি? নিকোজেন মানে এরা এক ধরনের গন্ধ তৈরি করে, যেমন নাইট্রোজেন, ফসফরাস এগুলোর এক ধরনের তীব্র গন্ধ রয়েছে, এর দ্বারা এদেরকে শনাক্ত করা যায়, তাই এদেরকে নিকোজেন বলা হয়। গ্রুপ 2 এলিমেন্টগুলোকে কি বলা হয়? ক্ষারীয় মৃত্তিকা ধাতু। পর্যায় সারণীতে দুষ্ট মৌল কোনটি? হাইড্রোজেন। কঠিন অধাতু কোনটি? কঠিন অধাতু হয়ে যাবে কি আয়োডিন। কঠিন অধাতু হলো আয়োডিন। একা বোরন নামে পরিচিত স্ক্যান্ডিয়াম। একা সিলিকন নামে পরিচিত জার্মেনিয়াম। সিলিকন, বোরন, জার্মেনিয়াম এগুলো কি? এগুলো হলো ধাতুকল্প। ধাতুকল্পের মধ্যেও ধাতু অধাতু উভয় ধর্ম বর্তমান থাকে। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মোট কতগুলো মৌল সম্পর্কে জানা যায়? উত্তর হয়ে যাবে 118টি। নিউল্যান্ডের অষ্টক সূত্র অনুযায়ী প্রকৃতিতে মৌল সংখ্যা ছিল 56টি। মেন্ডেলিভের পর্যায় সারণীতে মোট কতগুলো মৌল সম্পর্কে জানা গিয়েছিল? 63টি। একটি মৌল এক্স যা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে X2O3 তৈরি করে। পর্যায় সারণীর মৌলটির অবস্থান কোথায়? তৃতীয় শ্রেণী। X2O3 মানে কি? মানে এক্সের যোজ্যতা হবে 3 আর অক্সিজেনের যোজ্যতা তো আমরা জানি 2। তাহলে এক্সের যোজ্যতা 3 মানে কি? এক্সের সর্ববহিস্থ কক্ষে 3টি ইলেকট্রন থাকবে। এরকম কার ক্ষেত্রে দেখা যায়? আমরা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখতে পাই না। তাহলে এটি হয়ে যাবে কি? অ্যালুমিনিয়াম কোন শ্রেণীতে রয়েছে? তৃতীয় শ্রেণী। তাহলে উত্তর হয়ে যাবে তৃতীয় শ্রেণী। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের মধ্যে তড়িৎ ধনাত্মক হ্যালোজেন কোনটি? উত্তর হয়ে যাবে আয়োডিন। কোনো গ্রুপের ওপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম কী রূপে পরিবর্তিত হয়? উত্তর হয়ে যাবে কি? ধাতব ধর্ম বৃদ্ধি পায়। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ে কতগুলো মৌল রয়েছে? উত্তর হয়ে যাবে 32টি। যেসব মৌলের মধ্যে ধাতু অধাতু উভয় ধর্ম বর্তমান থাকে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা ধাতুকল্প বলবো। সাধারণ তাপমাত্রায় তরল অধাতু হলো ব্রোমিন। নিষ্ক্রিয় গ্যাসগুলির যোজ্যতা 0। পর্যায় সারণীর ডান দিকের মৌলগুলি হলো অধাতু। কে কক্ষে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে? উত্তর হয়ে যাবে 2টি। এর সূত্র কি? 2 × n²। কে মানে কি? কে এর ভ্যালু কত? কে সমান 1, তাহলে 2 × n²। 2 × 1² সমান 2। যদি n এর ভ্যালু 2 হতো তাহলে তখন l হয়ে যেত। তাহলে l কক্ষে হয়ে যেত কি? সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 8টি। পানীয় জলের বিশুদ্ধীকরণের জন্য ব্যবহৃত অধাতুটি হলো ক্লোরিন।
আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর কোন পর্যায়ে সমস্ত মৌলগুলি প্রকৃতিতে গ্যাসীয়? উত্তর হয়ে যাবে কি গ্রুপ 18, নোবেল গ্যাসের শ্রেণী। আধুনিক পর্যায় সারণীতে আয়োডিনের অবস্থান কোথায়? পঞ্চম পর্যায়, গ্রুপ 17। তো আজ এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।